নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্যায়ের নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ। কালস্রোতে গড়িয়ে ভেসে চলেছে বড়, মাঝারি, ছোট ঘটনার শিলাখণ্ড। বড় শিলাখণ্ড এক স্থানে কিছুকাল অনড় হয়ে পড়ে থাকে। বৃহৎ খণ্ডের আড়ালে আটকে থাকে মাঝারি ও ছোট খণ্ড। আটকে পড়া এই সকল ঘটনাখণ্ডকে অবলোকন করে আমরা ইতিবৃত্ত রচনায় উদ্যোগী হই। প্রায় 90 বছর আগেকার কিছু ঘটনাপুঞ্জ তদানীন্তন ব্যারাকপুর মৌজার অন্তর্গত বেলুর গ্রামের একাংশে সংগঠিত রচনাবলী, যে ঘটনাবলী আমরা একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকেই বিচার করব। উদ্দেশ্য রামকৃষ্ণ মঠের বিকাশের ইতিহাসের একটা স্বল্প জ্ঞাত অধ্যায়ের অনুসন্ধান। বেলুর গ্রামে রামকৃষ্ণ মঠ নিজস্ব জমিতে সংস্থাপিত হয়েছিল 1899 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি। তার পশ্চাতে রয়েছে সুস্পষ্ট 4টি পর্যায়। প্রথম পর্যায় কাশীপুরের বাগান বাড়িতে মঠ। স্বামী বিবেকানন্দের অভিমত সেটি প্রথম রামকৃষ্ণ মঠ। এই পর্যায়ে বাছাই করা কয়েকজন ত্যাগী যুবকের গোষ্ঠী মানসে সংঘের বীজ বপন করেছিলেন সুদক্ষ সংগঠক স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এর সঞ্চালক হিসাবে নির্বাচন করেছিলেন নরেন্দ্রনাথকে, ভাবী স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় পর্যায়ে সেই নির্বাচিত যুবকগণ সংসারের বন্ধন মায়া ছিন্ন করে বরাহনগরের একটি পৌর বাড়িতে সমবেত হয়েছিলেন। আত্মশুদ্ধি ও ভবিষ্যতে সংঘের পটভূমি প্রস্তুতির জন্য ত্যাগী যুবকগণ তপস্যার বহ্নিতে নিজেদের সমর্পণ করেছিলেন। নেতা নরেন্দ্রনাথ এই তপস্যায় যোগদান করেছিলেন। উপরন্তু পরিব্রাজ্যার মাধ্যমে বৃহৎ ভারতীয় সমাজের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচয় লাভ করেছিলেন। বিদেশে ভারত গৌরব বেদান্তের প্রচার ও স্বদেশে আর্থ সামাজিক সমস্যার সমাধানের উপায় অনুসন্ধানের জন্য উপস্থিত হয়েছিলেন মার্কিন মুলুকে। ইতিহাসের আলোকে ধর্ম বনাম সংঘবদ্ধতা সম্বন্ধে
যে সংশয় দ্বিধা তাঁর মনে পুঞ্জীভূত হয়ে উঠেছিল তা অনেকটা দূর হয়েছিল পাশ্চাত্যের সমাজের সংঘ শক্তির কার্যকারিতা দেখে। তিনি বুঝতে পেরেছিলেন কার্যকরভাবে দ্রুত ভাব প্রচারের জন্য সংগঠনের কোনো বিকল্প নেই। তিনি গুরু ভাইদের লিখে পাঠালেন, একটা অর্গানাইজড সোসাইটি চাই। আবার লিখলেন, অর্গানাইজেশন চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও আগুনের মতো সব জায়গায়। অবশ্য তিনি পুরোপুরি পাশ্চাত্যের ডৌলে সংঘ গড়তে চাননি। তাঁর বিচারে সংঘ সৌধ গড়ে উঠবে তিনটি ভাব আদর্শ স্তম্ভের ওপর। এই তিনটি ভাব আদর্শের স্তম্ভ হচ্ছে পবিত্রতা, পিওরিটি, ধৈর্য, পেশেন্স ও অধ্যবসায়, পার্সিভারেন্স। ইতোমধ্যে রামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হয়েছিল আলমবাজারে। রামকৃষ্ণ মঠ বিকাশের ইতিহাসে এইটি তৃতীয় অধ্যায়। নেতা বিবেকানন্দ বিদেশ থেকে উপদেশ, নির্দেশ ও কিছু অর্থ পাঠিয়ে সন্ন্যাসী মণ্ডলীকে সুনির্দিষ্টভাবে সংঘবদ্ধ করতে উদ্যোগী হয়েছিলেন। স্বদেশে ফিরে এই উদ্যোগকে দ্রুত কার্যকর করতে তিনি ব্যগ্র হন। মঠের স্থায়িত্ব ও ভবিষ্যতের ভূমিকা সুনিশ্চিত করবার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করেন। এই উদ্দেশ্য সাধনের পথে একটি মধ্যবর্তী ও গুরুত্বপূর্ণ পর্যায় বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে প্রায় 11 মাসের জন্য রামকৃষ্ণ মঠের অবস্থিতি। এটাই মঠ বিকাশের ধারায় চতুর্থ পর্যায়। এই অংশেই আমাদের বর্তমানে আলোচ্য। সংক্ষেপে এই পর্যায়টিকে বলা যেতে পারে যে পরবর্তী পরম পর্যায়ের প্রস্তুতি। এই সংক্ষিপ্ত কালেই ভবিষ্যৎ মঠের গতি প্রকৃতি অনেকাংশে নির্ধারিত হয়েছিল। সেই কারণে এই কালের ঘটনাবলী শুধুই যে গুরুত্বপূর্ণ তা নয়, এই কালে দ্রুত সংগঠিত ঘটনা বৈচিত্র্য নতুন নতুন আলোকপাত করেছে, যার সাহায্যে মঠের পরবর্তীকালের বিকাশের ধারা ও সাফল্যের স্বরূপ স্পষ্ট বুঝতে পারা যায়। এই 13 ফেব্রুয়ারি 1898 থেকে 2রা জানুয়ারি 1899 আলোচনার পরিধি। এই মঠের অবস্থিতি ঘটেছিল গঙ্গার ধারে 48 লালাবাবু সাহের রোডে অবস্থিত নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। গঙ্গার পূর্ব পাড়ের আলমবাজার মঠ থেকে মঠ এখানে বেলুড়ে উঠিয়ে আনা হয়েছিল। এর পিছনে কয়েকটি কারণ অতি স্পষ্ট। আমেরিকাতে থাকতে স্বামীজি নানা কারণে আলমবাজারের বাড়িটির পরিবর্তনের জন্য বলেছিলেন। মঠবাসীগণের চিঠিপত্র থেকে তার ধারণা হয়েছিল যে ওই স্থানটি খুবই অস্বাস্থ্যকর, সেখানে ম্যালেরিয়ার দাপট অত্যধিক। স্বামীজি এক গুরু ভাইকে লিখেছেন
ম্যালেরিয়ার প্রধান কারণ জল। দুটো তিনটে ফিল্টার করো না কেন? আবার স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছেন, তুমি লিখিয়াছ যে তোমার অসুখ আরোগ্য হইয়াছে, কিন্তু তোমাকে প্রথম হইতে অতি সাবধান হইতে হইবে। পিত্তি পড়া বা অস্বাস্থ্যকর আহার বা পুঁতি গন্ধময় স্থানে বাস করলে পুনশ্চ রোগে ভুগিবার সম্ভাবনা এবং ম্যালেরিয়ার হাত থেকে বাঁচা দুষ্কর। প্রথমত একটা ছোটখাটো বাগান বা বাটি ভাড়া লওয়া উচিত। 30 টাকা কি 40 টাকার মধ্যে হতে পারবে। দ্বিতীয়ত খাবার এবং রান্নার জল যেন ফিল্টার করা হয়। মুখ্যত অর্থাভাব এবং পছন্দ মতো বাড়ির সন্ধান না পাওয়াতে বাড়ি পরিবর্তন করা সম্ভবপর হয়নি। অতঃপর একটি ঘটনা বাড়ি পরিবর্তন অনিবার্য করে তোলে। ঘটনাটি হচ্ছে 12 জুন 1897 তারিখে সেই প্রচন্ড ভূমিকম্প। তাতে আলমবাজারে বাড়িটির ক্ষতিগ্রস্ত হওয়া। এই বিষয়ে স্বামী তুরীয়ানন্দজি 15 জুন 1897 তারিখে স্বামী অখণ্ডানন্দজিকে লিখেছিলেন, এখানেও গত শনিবার ঠিক 5টার পর অতি ভয়ঙ্কর ভূমিকম্প হইয়া গিয়াছে। আমাদের সম্মুখের বাটির বহির্দেশের উপরিভাগ একেবারে ভাঙিয়া পড়িয়াছে। আমাদের মঠের যদিও কোন স্থান একেবারে পড়িয়া যায় নাই, কিন্তু অনেক স্থানই ফাটিয়া বিশেষ জখম হইয়া বাড়িটিকে একেবারে বাসের অনুপযুক্ত করিয়াছে। আমরা পরদিন হইতেই বাটির সন্ধান করিতেছি, কিন্তু সুবিধা মতো পাওয়া যাইতেছে না। এমন বাটি নাই যা গত ভূমিকম্পে কোনো আঘাত পায় নাই। স্বামী ব্রহ্মানন্দের 14 জুন 1897 তারিখের চিঠিতেও বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত উল্লেখিত হয়েছে। তিনি লিখেছেন, এই বাড়ি শীঘ্রই ছাড়িতে হইবে। এই কারণেও আমরা সকলে বিশেষ চিন্তিত আছি। এই ভূমিকম্পে কলিকাতা শহরের প্রায় সকল বাড়ির কিছু না কিছু ক্ষতি হইয়াছে। মঠ স্থানান্তরের জন্য ভাড়া বাড়ির অনুসন্ধানের সঙ্গে সঙ্গে নিজস্ব জমি ও বাড়িতে মঠ স্থাপনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। বিকল্প ভাড়া বাড়ি বা উপযুক্ত ভূমিখণ্ড সংগ্রহের জন্য বিভিন্ন চেষ্টা চলতে থাকে। কিছুদিনের মধ্যেই জমি সংগ্রহের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হয়। লক্ষ্য রাখা হয় জমিটি যাতে গঙ্গার ধারে হয়। এই প্রসঙ্গে নেতা স্বামী বিবেকানন্দের আকুতি স্মরণযোগ্য। তিনি প্রমোদাস মিত্রকে 26 মে 1890 তারিখে লিখেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণের শরীর নানা কারণে অগ্নি সমর্পণ করা হইয়াছিল। এই কার্য যে অতি গর্হিত তাহার আর সন্দেহ নাই। এক্ষণে তাহার ভস্মাবশেষ অস্থি সঞ্চিত আছে, উহা গঙ্গা তীরে সমাহিত করিয়া দিতে পারিলে উক্ত মহাপাপ হইতে কথঞ্চিত বোধহয় মুক্ত হইব। ভগবান শ্রী রামকৃষ্ণের অস্থি সমাহিত করিবার জন্য গঙ্গা তীরে একটু স্থান হইল না, ইহা মনে করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর থেকেই এই চিন্তা স্বামীজির হৃদয়কে পুনঃ পুনঃ উদ্বেলিত করেছে। প্রসঙ্গে একটু বলে রাখা যায়, সনাতন হিন্দু ধর্ম মতে সাধু সন্ত মহর্ষি ব্রহ্মর্ষি এদের মহাসমাধির পর সেই পবিত্র স্থূল শরীর
হয় পবিত্র গঙ্গায় জলে সমর্পণ করা হতো, অথবা মাটিতে গর্ত করে তাতে সমাধি দেওয়া হতো। কিন্তু এই আলোচ্যকালে পরিস্থিতির প্রেক্ষাপটে স্বামীজি এবং তার গুরু ভাইরা শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর তার সেই পুত স্থূল শরীর অগ্নিতে কাশীপুরের মহাশ্মশান সেখানে অগ্নি সমর্পণে দিয়েছিলেন এবং ভস্মাবশেষ সেই অস্থি, সেই পবিত্র পুত অস্থি কলসির মধ্যে রাখা হয়েছিল। যাই হোক, গঙ্গা তীরে কোনো উপযুক্ত স্থানে শ্রী শ্রী ঠাকুরের পুতাস্থি সমাহিত করা এবং ত্যাগী শিষ্য মণ্ডলীর বসবাসের ব্যবস্থা করার দায়িত্ব স্বামীজি স্বয়ং মাথায় বহন করে চলেছিলেন। এ বিষয়ে 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নিজস্ব জমিতে আত্মারামের কৌটা, অর্থাৎ যা শ্রীজি, যার মধ্যে সেই ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণের পুত অস্থি রাখা হয়, সেই জমিতে আত্মারামের কৌটা সংস্থাপন করে স্বামীজি বলেছিলেন, 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। বর্তমানে মঠ বেলুড় গ্রামের যে জমিটির ওপর অবস্থিত সেটি কেনার সিদ্ধান্ত হয়। 1897 ডিসেম্বরে মধ্যভাগে স্বামী প্রেমানন্দজি হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দজিকে একটি চিঠিতে লেখেন, প্রিয়তম ভাই হরিপ্রসন্ন বাবু, আজ স্বামীজির চিঠি আসলো। তিনি এখনো জয়পুরে আছেন। মঠের জায়গার বায়না হইবে স্থির হইয়াছে। ওপারের সেই জমি আপনি এ সময়ে থাকিলে মাপ প্রভৃতি অনেক কার্যে আসিবেন। এই জন্য অন্যকে তোষামত করিতে হইতেছে। আমাদের ইচ্ছা আপনি শীঘ্রই এখানে আইসেন। সাপ্তাহিক প্রতিবেদন প্রভৃতিতে দেখা যায় যে 1897 ব্রহ্মচারী বিজ্ঞানানন্দজি আলমবাজার মঠে বাস করেছেন। মনে হয় তিনি তখনও চাকুরি ছাড়েননি। 13 অক্টোবর 1897 তিনি ব্রহ্মচারী শুদ্ধানন্দজিকে নিয়ে আম্বালা যাত্রা করেন। 1001 টাকা দিয়ে জমির বায়না করা হয় 3রা ফেব্রুয়ারি 1898 তারিখ। নির্বাচিত জমির নিকটে দক্ষিণ দিকে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি, সেই বাগান বাড়ি ভাড়া নেওয়া হয় মাসিক 85 টাকায়। এ বিষয়ে প্রমোদ দাস মিত্রকে লেখা স্বামী অখণ্ডানন্দজির 3রা জুলাই 1898 তারিখে চিঠি সাক্ষ্য দেয়। পূর্বেও এই বাড়ির একাংশ ভাড়া নেওয়া হয়েছিল শ্রী শ্রী মায়ের ব্যবহারের জন্য। স্থায়ী রামকৃষ্ণ মঠের জন্য সংগৃহীত জমির প্রস্তুতি এবং নতুন জমিতে মঠের বাড়ি নির্মাণের জন্য জমিখণ্ডের কাছাকাছি মঠবাসীদের থাকা একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। বেলুড়ে জমির সন্ধান তো 1897 জুলাইয়ের প্রথম দিকেই পাওয়া গিয়েছিল, কিন্তু প্রয়োজনীয় অর্থ তখন মঠ কর্তৃপক্ষের হাতে ছিল না। 13 জুলাই 1897 তারিখে স্বামীজি আলমোড়া থেকে স্বামী ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন, কাশীপুরের কেষ্টগোপালের বাগানটা নিলে ভালো হয় না? যদি 15-16 হাজারের ভিতরে হয় তো তৎক্ষণাৎ কিনিবে।
তিনি চিঠির খামের ওপর লিখেছিলেন, কাশীপুরে বিশেষ চেষ্টা দেখো, বেলুড়ের জমি ছেড়ে দাও। পানিহাটিতে গোবিন্দ চৌধুরীর বাগান বাড়িও দেখা হয়েছিল। কামারহাটিতে একটি বাগান বাড়ি ও কোন্নগরে একখণ্ড জমির সন্ধান পাওয়া গিয়েছিল। আলমবাজার মঠ থেকে সাধু ব্রহ্মচারীগণ 2রা সেপ্টেম্বর 1897 তারিখে কোন্নগরের জমি দেখতে যান। এ বিষয়ে আলমবাজার মঠের ডায়েরি সাক্ষ্য দেয়। দক্ষিণেশ্বরেও একখণ্ড জমির কেনার জন্য চেষ্টা করা হয়, কিন্তু বাবু শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাসের আরোপিত শর্তগুলি মঠ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়নি। এ প্রসঙ্গে বলে রাখা যায় যে এই বাবু শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস ছিলেন মথুরা মোহন বিশ্বাসের উত্তরসূরি। ইতোমধ্যে বেলুড়ে জমির জন্য প্রয়োজনীয় 39,000 টাকা হেনরিয়েটা মুলার দান করতে রাজি হন। ছোট দুটো বাড়ি সমেত 22 বিঘা জমি কেনা হয় পাটনা নিবাসী ভাগবত নারায়ণ সিংহের কাছ থেকে। এই দিনটি ছিল 4 মার্চ 1898। এই জমির একাংশ ব্যবহৃত হতো নৌকা মেরামতের জন্য। অসমতল জমিখণ্ডকে সমতল করবার জন্য এবং বাসোপযোগী বাড়িঘর নির্মাণের তদারকির জন্য নিকটস্থ নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত খুবই বাস্তবোচিত হয়েছিল। নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি খোলামেলা ও স্বাস্থ্যকর পরিবেশ দেখে স্বামী বিবেকানন্দজি খুবই খুশি হয়েছিলেন। তিনি 11 মার্চ 1898 তারিখে ক্রিস্টিন গ্রিনস্টাইলকে সানন্দে লিখেছিলেন, "We have changed our mott from the old nasty house to a house on the bank of Ganga. This is much more healthy and beautiful. The Life of Swami Vivekananda by his Eastern and Western Disciple, Volume 2, 6th edition, page number 310 এ বিষয়ে সাক্ষ্য দেয়। নতুন স্থানে রামকৃষ্ণ মঠ অল্প সময়ের মধ্যেই জমজমাট হয়ে উঠেছিল। মঠ সংগঠনের ইতিহাসে শুরু হয়েছিল নতুন একটি অধ্যায়। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।